আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো রয়েছো। আজ আমরা আরেকটি নতুন ভিডিওতে আরেকটি নতুন ক্লাস নিয়ে আজ আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 ইউথফুল অ্যাচিভার্স এর লেসন 1 পড়ব এবং ধারাবাহিকভাবে এই বইয়ের প্রতিটি লেসন প্রতিটি ইউনিটের ক্লাস আমরা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করতে থাকব। এখান থেকে শুরু। শেখ কামাল, দ্য এল্ডেস্ট সন অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব ওয়াজ বর্ন এট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। আচ্ছা, ছোট স্থানের ক্ষেত্রে আমরা জানি সবসময় কি বসে, অ্যাট বসে, আর বড় স্থানের ক্ষেত্রে কি বসে, ইন বসে। আবার আমরা বলি যে শেখ কামাল ওয়াজ বর্ন, এই ক্ষেত্রে জন্মগ্রহণ করা অর্থে যে আমরা ইংলিশ ওয়ার্ডগুলো ইউজ করি সবসময় একটা বিষয় মাথা রাখবে, জন্মগ্রহণ করা অর্থে এটি সবসময় প্যাসিভ সেন্সে বসবে। এটি সবসময় কী হবে, প্যাসিভ ভয়েস হবে, এটি কখনো অ্যাক্টিভ ভয়েস হয় না। হি হ্যাজ স্পেন্ট হিজ চাইল্ডহুড দেয়ার। যেহেতু এটা শেখ কামালের জীবনী বলছে, যেহেতু এটা প্রিভিয়াস কথাগুলো, প্রিভিয়াস সময়ের কথা, অতীত সময়ের কথা বলছে, তাই এই জিনিসটা শিওর থাকবে যে এখানে সব তথ্যগুলো মূলত ফার্স্ট টেন্সে থাকবে। এই ক্ষেত্রে তাই বলা হচ্ছে যে তিনি তার শৈশবকাল সেখানে অতিবাহিত করেন, এগুলো ফার্স্ট টেন্সের কথা বলা হচ্ছে। কামাল রিসিভড হিজ সেকেন্ডারি এডুকেশন এট ঢাকাস BAF শাহিন স্কুল, ফ্রম হোয়ার হি পাসড হিজ SSC এক্সামিনেশন। কামাল মূলত তার মাধ্যমিক শিক্ষা লাভ করেন ঢাকা BAF শাহিন স্কুল থেকে, যেখান থেকে তিনি মূলত SSC পাস করেন। হি ওয়াজ দেন অ্যাডমিটেড টু ঢাকা কলেজ, তিনি ঢাকা কলেজে মূলত অ্যাডমিট হন, ভর্তি হন। অ্যান্ড আফটার হিজ HSC এক্সামিনেশন, অর্থাৎ তার HSC এক্সাম শেষে, হি বিকেম এ স্টুডেন্ট অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ সোশ্যালজি অফ ঢাকা ইউনিভার্সিটি। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন স্টুডেন্ট তিনি হয়ে যান। কামাল হ্যাড এ কালারফুল লাইফ মার্কড বাই লাইভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি। এখানে যে বিষয়টি তোমার জানা দরকার তা হলো বাই একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে সবসময় কি বসে, নাউন বসে। এক্ষেত্রে বাইয়ের পরে যে নাউনটি বাইয়ের পরে তাহলে যে দুইটি ওয়ার্ড রয়েছে সেই দুইটি ওয়ার্ড অবশ্যই নাউন। তাহলে এখানে মাথা রাখতে হবে লাইভলিনেস, এটার অর্থ হলো প্রাণময়তা, প্রাণবন্ততা। লাইভলিনেস এটি হলো নাউন, এবং ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতা, এই দুইটি হলো কি, নাউন। তাহলে যদি প্রশ্নে আসে লাইভলিনেস এটা কোন পার্টস অফ স্পিচের বা ক্রিয়েটিভিটি এটা কোন পার্টস অফ স্পিচের, কি উত্তর দিবে, অবশ্যই নাউন। তাহলে এরপরে দেখি, বিসাইডস হিজ একাডেমিক স্টাডিজ, তার একাডেমিক পড়ালেখার পাশাপাশি হি অলসো পারসুড হিজ প্যাশন ফর। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোভের প্রেপোজিশন হলো প্যাশন ফর, এটা মাথা রাখতে হবে, প্যাশন ফর। প্যাশনের সাথে কি বসে, ফর বসে, এটা মুখস্থ করে ফেলে ক্লাসে। প্যাশন ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ যে ক্রীড়া এবং সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে তার প্রতি তার কী ছিল, প্যাশন ছিল, আগ্রহ ছিল। হি ওয়াজ এ ফার্স্ট ডিভিশন বাস্কেটবল অ্যান্ড ক্রিকেটবল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এ স্পোর্টস অর্গানাইজেশন। তাহলে তিনি বাস্কেটবল প্লেয়ার ছিলেন, ক্রিকেটবল প্লেয়ার ছিলেন, পাশাপাশি তিনি ক্রীড়া সংগঠকও ছিলেন। হি ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশন হচ্ছে ইন্টারেস্টেড ইন। ইন্টারেস্টের সাথে কি বসে, ইন বসে। ইন্টারেস্টেড ইন ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড বিকেম এ স্টুডেন্ট অফ ছায়ানট, এবং ছায়ানটে একজন স্টুডেন্ট হয়ে যান কি জন্য, টু লার্ন সিতার শেখার জন্য। আন্ডার দ্য টিউটোলেস এটা শব্দের অর্থ হয় অভিভাবকত্ব, এখানে তত্ত্বাবধানও হয় অফ ওস্তাদ ফুল মোহাম্মদ, অর্থাৎ তিনি ওস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে তিনি সিতার শেখার জন্য ছায়ানটে ভর্তি হন। অ্যাপার্ট ফ্রম সিতার, কামাল হ্যাড এ প্যাশন ফর, আবার দেখেছ প্যাশনের সাথে কি বসেছে, ফর বসেছে। প্যাশন ফর পিয়ানো, তাহলে তার পিয়ানোর সাথে পিয়ানোর প্রতিও কী ছিল, তার আগ্রহ ছিল। হি হ্যাড এ গুড কালেকশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দেয়ার হাউস অ্যাট ধানমন্দির রোড নং 32। তাহলে এখানে একটা যে বিষয় আমরা খেয়াল করছি যে শেখ কামাল ওনার মূলত ভার্সেটাইল বিষয়ে কী ছিল, আগ্রহ ছিল, এবং তারই বহিঃপ্রকাশ আমরা এগুলোতে পাচ্ছি। দেখো, ইট ইজ ওয়েল নোন টু হিজ ফ্রেন্ডস। আচ্ছা, এখানে একটা বিষয় জানার দরকার, সেটা হলো দেখো, ইট ইজ ওয়েল নোন টু হিজ ফ্রেন্ডস, এক্ষেত্রে এটি কিন্তু মূলত প্যাসিভ সেন্সে রয়েছে। তো এখন অনেকে প্রশ্ন আসবে, প্যাসিভ হলে এখানে বাই নেই কেন, মানে বাই মানে এই বাইটি নেই কেন, কারণ আমরা তো সকল প্যাসিভে এই অংশটি দেখি। তাহলে এই জিনিসটা আজকে ক্লাসের পর মনে রাখবে, বাই প্যাসিভে বসে ঠিক আছে, তবে এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর পরে বাই বসে না, সে যেমন নোন,
নোনের পরে সবসময় কী বসবে, টু বসবে। এখানে কিন্তু অন্য ওয়ার্ড হলে সেখানে কি বসতো, বাই বসতো, মানে ইট ইজ ওয়েল নন বাই হিজ ফ্রেন্ডস। কিন্তু নোনের সাথে ভাইয়া কী বসে, টু বসে, তাই এখানে বাই না বসে কী বসেছে, টু বসেছে। এখন অনেক ভর্তি পরীক্ষার প্রশ্নে কীরকম দেখা যায়, সেখানে টুটা থাকে না, এরকম মিসিং থাকবে, অথবা টু দেওয়া থাকবে, এই ওয়ার্ডটাই মিসিং থাকবে। তোমাকে বের করে নিতে হবে, তখন তোমাকে দেখতে হবে, মনে রাখতে হবে নোনের সাথে কী বসে, টু বসে। আবার এদিকে টু থাকলে, অপশানে অনেকগুলো ওয়ার্ড থাকলে সেখানে যদি নোন দেখো, তাহলে মাথা রাখতে হবে পরে যেহেতু টু রয়েছে এর আগে অবশ্যই কী বসবে, নোন বা এরূপ কতগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো পরে বাই বসে না, সেগুলোই বসবে। তাহলে এগুলো মাথা রাখতে হবে। ছোটো ছোটো বিষয়গুলো থেকে মূলত ডাবি প্রশ্ন করে। ডাবি কিন্তু যে সব সময়, মানে কোনো সময় আসলে কোনো সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন ইংলিশে করে না। ইংরেজিতে তোমাকে কখনো এরকম প্রশ্ন করবে না যে শেখ কামাল কত সালে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, এরকম প্রশ্ন করবে না। তোমাকে ছোটোখাটো গ্রামাটিক্যাল টপিক থেকে প্রশ্ন করবে, গ্রামার আইটেম থেকে প্রশ্ন করবে, তোমাকে সেগুলো পারতে হবে। তাহলে এগুলো পারার জন্য কী করতে হবে, এই যে ইএফটি বই রয়েছে এখানে যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো একটু মাথা রাখতে হবে। এরপরে দেখি দ্যাট শেখ কামাল ইউজ টু বিগিন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, ইউজ টু যে দেখছো, এই ইউজ টু এটা হলো একটি মডেল ভার্ব। ইউজ টু একটা মডেল ভার্ব, এবার মডেল ভার্বের পরে কী বসে, বারবার বেস ফর্ম বসে। তাহলে এখানে বিগিন শুধু কী বসবে, বিগিন বসবে, শুধু বিগিন বসবে। এখানে ধরো আরেকটা মডেল ভার্ব দিল, ধরো ক্যান দিল, কুড দিল, শ্যাল, শুড, মে, মুড, মে, মাইট, এরকম যত ওয়ার্ড রয়েছে এগুলির পরে সাধারণত বাড়বে কী বসবে, বেস ফর্ম বসবে। এগুলো আমরা আগে ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই এখন আর বলছি না। হিজ ডে প্র্যাকটিসিং দ্য সিতার, অর্থাৎ তিনি তার দিন শুরু করতেন সিতার প্র্যাকটিস করে। ডিউরিং দ্য ডে প্লেড বাস্কেটবল অর ফুটবল অর ক্রিকেট, এবং দিনের বেলায় তিনি মূলত কোনো সময় বাস্কেটবল খেলতেন, কোনো সময় ফুটবল খেলতেন, কোনো সময় ক্রিকেট খেলতেন। আচ্ছা, ইন দ্য ইভিনিং হি ওয়াজ ওপেন সিন অন স্টেজ, তাকে স্টেজে দেখা যেত রিহার্সিং অ্যা প্লে। তাহলে তাকে মূলত বিকেলবেলায় মূলত দেখা যেত স্টেজে কোনো একটা প্লে, তিনি কোনো একটা নাটক তিনি কী করছেন, রিহার্স করছেন। হি টুক প্লে ইন স্টেজ পারফরমেন্স অফ কবর, এটা কাবার হবে না, এটার উচ্চারণ হবে কবর। রিটেন বাই প্রমিনেন্ট। প্রমিনেন্ট শব্দের অর্থ কী দেখো, প্রমিনেন্ট শব্দের অর্থ হলো মানে অনেক জনপ্রিয়, আমরা বলি না এটা খুব জনপ্রিয় লেখকের বই বা জনপ্রিয় গায়কের গান, ঠিক এখানে এরকম বলছে, মানে জনপ্রিয় নাট্যকার শহীদ মনির চৌধুরীর যে কবর নাটক রয়েছে, সেই কবর নাটকটা তিনি স্টেজে পারফর্ম করতেন বেশিরভাগ সময়, মানে বেশি এটা ইউজ করতেন আর কি, যেটা এটা সুন্দর প্রমিনেন্ট প্লে রাইট শহীদ মনির চৌধুরীর লেখা খবর। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এখানে প্রমিনেন্ট ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। এরপরে আমি পরে আসি, দেখি কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, এইটা খুঁজছিলাম আমি এতক্ষণ। দেখো ওয়ান অফ থাকলে মনে রাখবে, ওয়ান অফ এর পরে যে নাউনটা বসবে, ওয়ান অফ পরে যে নাউনটা বসবে সেটা কী হবে ভাইয়া, সেটা প্লুরাল হবে। তাহলে ওয়ান অফের পরে যে নাউনটা বসবে সেটা কী হবে, প্লুরাল হবে। তাহলে এখানে ফাউন্ডার্স এটা কি বসেছে, প্লুরাল বসেছে। তাহলে ওয়ান অফ থাকলে ওয়ান অফের পরে যে নাউন বসবে সেই নাউনটা কী হবে ভাইয়া, প্লুরাল হবে। এইটা খুঁজছিলাম, এখানে আমি দেখছি এখানে আছে। আচ্ছা, কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অফ ঢাকা থিয়েটার, অর্থাৎ ঢাকা থিয়েটার্সের তিনি অনেকগুলো ফাউন্ডারের মধ্যে তিনি একজন, অর্থাৎ এখানে আরও কয়েকজন ফাউন্ডার্স হয়েছে, তার মধ্যে তিনি একজন। হি ওয়াজ অলসো এ ফাউন্ডার অফ স্পন্দন শিল্পী গোষ্ঠী। তাহলে তিনি স্পন্দন শিল্পী গোষ্ঠীরও একজন কি ছিলেন, ফাউন্ডার ছিলেন, কালচারাল অর্গানাইজেশন, যেটা একটা কালচারাল অর্গানাইজেশন। অ্যান্ড হু ডাজেন্ট নো দ্যাট, এবং কে জানে না যে শেখ কামাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ আবাহনী ক্রীড়াচক্র, অর্থাৎ শেখ কামাল মূলত কে জানে না যে শেখ কামাল আবাহনী ক্রীড়াচক্রের একজন ফাউন্ডার। দ্যাট ইন্ট্রোডিউসড, যেটা ইন্ট্রোডিউস করে, এখানে দ্যাটের পরে যে ওয়ার্ডটি বসে সেটা মূলত এই নাউনকে কেন্দ্র করে বসে, এটা আগে বলেছিলাম। তাহলে এরপর দেখো ইন্ট্রোডিউসড মডার্ন ফুটবল ইন আওয়ার কান্ট্রি। একটা জিনিস আমি দেখছি কি জানো, এর আগে আমরা যখন প্যাসেজগুলো ইউনিট 1 আর ইউনিট 2 পড়েছিলাম, এই ইউনিট আর ইউনিট 2 মধ্যে যে গ্রামাটিক্যাল টপিকগুলো আলোচনা করেছিলাম সেগুলি বারবার এখানে চলে আসছে, তাই আর বিস্তারিত বলতে হচ্ছে না। যারা এই ক্লাসগুলো করেছে তারা এখন এখানে আর আমি কী বলতে চাচ্ছি সেটা ধরে ফেলতে পারবে। আর যারা করনি তাদের প্রতি পরামর্শ লাগবে, ইউনিট 2 1 2 এগুলো শেষ করে তারপরে এখানে এসো। মাঝখানে আমরা ইউনিট 3 আর ইউনিট 4 পড়াইনি। ইউনিট 3 মধ্যে তেমন আহামরি কঠিন কোনো প্যাসেজ নেই, আর ইউনিট 4 তোমরা অনেক পড়েছো, তাই এই দুইটি এখন পড়ে নিই, তবে পরে আমরা ইনশাল্লাহ এগুলো পড়িয়ে দিব। যেহেতু সামনে 24 বেসের পরীক্ষা, তোমরা পরীক্ষা শেষে অ্যাডমিশন সিজনে ইনশাল্লাহ এই
সব ভিডিও কিন্তু তোমরা প্লেলিস্ট আকারে পাবে, তখন অ্যাডমিশন টাইমে আরামসে বসে এই পুরো বইটি শেষ করতে পারবে। এক্ষেত্রে 3, 4 এগুলো আমরা পড়িয়ে দিব, তবে এরপরে আমরা এখন 5 থেকে শুরু করেছি, একদম শেষ পর্যন্ত ইনশাল্লাহ সব প্যাসেজ আমরা পড়িয়ে দিব। তাই লেগে থাকো এবং যুক্ত থাকো আমাদের জার্নি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে। ইন্ট্রোডিউসড মডার্ন ফুটবল ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, দেয়ার আর ইন্টারেস্টিং ট্রেডস। আচ্ছা, দেয়ার এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে এখানে দেয়ারে পরে যে বার্বটি বসবে সেটা কিন্তু দেয়ারকে কেন্দ্র করে নয়, বরং এরপরে যে নাউনটি থাকে সে তাকে কেন্দ্র করে মূলত এখানে বার্বটি বসে। অর্থাৎ দেখো এখানে ট্রেডস রয়েছে। ট্রেড শব্দের অর্থ কি? ট্রেড শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। ট্রেড শব্দের অর্থ কি? বৈশিষ্ট্য। তাহলে এখানে এই বৈশিষ্ট্য এটা হচ্ছে কি, অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, ট্রেডস বলা হচ্ছে, সেজন্য এখানে কি বসেছে? আর বসেছে। যদি এখানে শুধু ট্রেড দিত তাহলে এখানে কি বসতো? ইজ বসতো। তাহলে এতটুকু গেল। ট্রেডস ইন কামালস ক্যারেক্টার, হি ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ এ প্রাইম মিনিস্টার। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, এখানে একটা ডিগ্রি ইউজ হয়েছে, এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে। তবে এটা আমরা সবাই জানি, এটা আমরা ক্লাস 9-10-এ পড়েছি। এখানের মধ্যে আমরা লেখার সময় অনেক সময় কোনো একটা প্যারাগ্রাফ লিখলে বা কোনো একটা সেন্টেন্স লিখলে আমরা যে ভুলটা করি, এখানে সুপারলেটিভের ইউজ তো করি, দ্যাট ইজ ওকে, বাট কিন্তু এর আগে যে দা বসাতে হয় সেটা আমরা অনেকে ভুল করে ফেলি। আমরা অনেকের সময় লিখে ফেলি হি ওয়াজ এ এল্ডেস্ট সন, এটা ভুল। মনে রাখবে সুপারলেটিভ ডিগ্রিতে সবসময় দা বসবে, দা এটা কম্পালসারি, তোমাকে দা বসাতে হবে। যেখানে তুমি সুপারলেটিভ ফর্ম ইউজ করবে সেখানে তোমাকে দা বসাতে হবে, সেজন্য এটা ভুল করিও না, কিন্তু নাম্বার কেটে ফেলবে যে কোনো জায়গায়। He was the eldest son of a prime minister and later of a president. অর্থাৎ সে প্রধানমন্ত্রী পরের এবং পরবর্তী একজন প্রেসিডেন্টের ছেলে ছিলেন। Yet তবুও his life was very simple. তার লাইফ ছিল অনেক সাধারণ। He didn't take any advantage of his father's name and office. অর্থাৎ তিনি তার পিতার নাম এবং অফিসের কোনো অ্যাডভান্টেজ, অর্থাৎ অ্যাডভান্টেজ অর্থ উপকার বলা যায়, মানে তিনি এটার কোনো সুবিধা নেননি। অ্যাডভান্টেজ উপকার নয়, সুবিধা, এটা হচ্ছে কি সুবিধা। মানে তার পিতা যে নাম, অর্থাৎ যে নাম ছিল, অর্থাৎ তার পিতা ছিল কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার যে প্রেস্টিজ ছিল এবং ওনার যে অফিস, ওখানে অফিস বলতে বলা হচ্ছে ওনার যে পাওয়ার ছিল, ওই পাওয়ার এবং ওই প্রেস্টিজে তিনি কোনো সুবিধা নেননি। অ্যাজ হি লাভ টু, লাভ এই শব্দের পরে সবসময় কি বসে? টু বসে। লাভ টু স্পেন্ড টাইম উইথ হিজ ফ্রেন্ডস অ্যাট টুঙ্গিপাড়া ইন হিজ চাইল্ডহুড। বলেছিলাম ছোটো শব্দের আগে কি বসে? অ্যাট বসে, সেজন্য আবার এখানে অ্যাট টুঙ্গিপাড়া বলা হচ্ছে ইন চাইল্ডহুড। তাহলে যেহেতু সে ছোটোবেলায় অর্থাৎ শৈশবকালে টুঙ্গিপাড়ায় তার বন্ধুদের সাথে টাইম কাটাতে পছন্দ করত, হি লাভ টু ডু দ্য সেম ডিউরিং দ্য কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিজ। এবং অভ্যাসক্রমে সে মূলত অর্থাৎ তিনি তার কলেজ এবং ইউনিভার্সিটির যে দিনগুলো রয়েছে সেখানেও তিনি একই কাজ করতেন, অর্থাৎ তিনি তার বন্ধুদের সাথে মূলত টাইম পাস করতেন, ফ্রি টাইম আর কি। ওয়াচিং গুড মুভিজ উইথ দ্য মেন মধুমিতা। এখানে মধুমিতা কোনো মেন নাম নয়, এখানে মধুমিতা নাচ, এগুলো হচ্ছে সিনেমা হলের নাম। মধুমিতা নাচ বা বলাকা সিনেমা হল। তাহলে মূলত তিনি মধুমিতা নাচ বা বলাকা সিনেমা হলে ভালো কিছু মুভি দেখতেন। ওয়াজ অলসো সামথিং দ্যাট হি লাইক, যেটা মূলত তার পছন্দের কিছু পছন্দের কাজগুলোর মধ্যে ছিল। শেখ কামাল নিউ দ্যাট, তিনি জানতেন যে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। এখন অনেকে বলতে পারবে ভাই এটা কেন প্রেজেন্ট টেন্সে রয়েছে? এখন একটা বিষয় মাথায় রেখো, যেগুলো চিরন্তন সত্য শব্দ, চিরন্তন সত্য যে বিষয়গুলো রয়েছে, ফ্যাক্টগুলো রয়েছে, এগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে। কিন্তু আমরা সবসময় বলি সান রাইজেস ফ্রম দ্য কোথায়? ইস্ট। আচ্ছা, আমরা বললাম যে টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নান। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এইগুলি সবসময় আমরা কী রাখবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখবো। তাই সাকসেসের যে কোনো শর্টকাট নেই। তাহলে এটা তো আসলে চিরন্তন সত্য এবং সত্য কথা। তাহলে এইগুলোর ক্ষেত্রে সবসময় আমরা কী ইউজ করবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। তাহলে দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। হি গ্রোমড হিমসেলফ, গ্রোমস আপ, এটাও কিন্তু মনে রাখতে হবে, গ্রোম আপ। এবং গ্রোম আপ শব্দের অর্থ হলো মূলত নিজেকে করে তোলা। গ্রোম হিমসেলফ আপ অ্যাজ এ ইয়াং ম্যান হু আর্নড সাকসেস বাই ডিন্ট অফ পারসিভারেন্স অ্যান্ড কমিটমেন্ট। আচ্ছা, বাই ডিন্ট অফ পারসিভারেন্স, পারসিভারেন্স শব্দের অর্থ কী? পারসিভারেন্স শব্দের অর্থ হলো মূলত অধ্যাবসায় অ্যান্ড কমিটমেন্ট, মূলত প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি কাকে? যিনি নিজেকে দিয়েছেন যে প্রতিশ্রুতি। কেন? এটা এখন দেখবে। হয় দ্য পাকিস্তান মিলিটারি বিগিন ইটস জেনোসাইড, জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে মূলত গণহত্যা। ইন বাংলাদেশ হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, অর্থাৎ তিনি মুক্তি সংগ্রামে মুক্তিযুদ্ধে মূলত তিনি কী করেন? যোগদান করেন। আর রিসিভ মিলিটারি ট্রেনিং অ্যাট ক্যাম্প মূর্তি, এবং তিনি ক্যাম্প মূর্তিতে মূলত মিলিটারি ট্রেনিং রিসিভ করেন।
লোকেটেড অ্যাট দ্য হিমালয়ান ফুট হিলস ইন ইন্ডিয়া, যারা মূলত হিমালয়ান ফুট হিলসে অর্থাৎ ইন্ডিয়াতে অবস্থিত, সেখানে ক্যাম্প মূর্তিতে তিনি মূলত মিলিটারি ট্রেনিং গ্রহণ করেন। দিস টল লম্বা ইয়াং ম্যান হু ক্যারিড হিমসেলফ উইথ ডিগনিটি অ্যান্ড পসেসড রিমার্কেবল ট্রেডস, এখানে ট্রেডস বলেছিলাম, কার কার মনে আছে বলো, ট্রেডস অফ লিডারশিপ বিগেম দ্য এডিসি অফ জেনারেল আতাউল গনি ওসমানী, দ্য কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, অর্থাৎ তিনি মূলত জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হয়েছেন আর কি। আফটার ইন্ডিপেন্ডেন্স মুক্তিযুদ্ধ শেষে শেখ কামাল কুড ইজিলি রিমেইন ইন বাংলাদেশ আর্মি, তিনি মূলত বাংলাদেশ আর্মিতে মূলত ইজিলি থেকে যেতে পারতেন, সেখানে উচ্চপদে থাকতে পারতেন, বাস এ সিকিউর লাইফ, তিনি একটা সিকিউর লাইফ করতে পারতেন, বাট হি প্রেফার টু এঙ্গেজ হিমসেলফ ইন কিসে, এঙ্গেজ ইন কান্ট্রি বিল্ডিং অ্যান্ড অর্গানাইজিং দ্য ইয়াং ফোর্সেস টু দ্যাট এন্ড, মূলত তিনি বাংলাদেশ আর্মিতে না গিয়ে দেশ গঠনে এবং যে ইয়াং ফোর্সেস রয়েছে তাদেরকে মূলত সংগঠিত করতে তিনি কাজে লেগে পড়েন। জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা ইজ ওয়ান অফ হিজ কলামস, দেখো ওয়ান অফ বসেছে, এরপরে কি বসেছে, নাউনটা কি বসেছে, প্লুরালে বসেছে, তো কলামস, একজন শেখ কামাল ইন বাংলা ট্রিবিউন rightly says that the unique qualities of Sheikh Kamal's character, especially his wholehearted and involvement in sports and culture, are never seen in any son or daughter of any president, prime minister or high officials in Bangladesh. অর্থাৎ যে শেখ কামালের যে হোল হার্টের স্বতঃস্ফূর্ত যে মানে অংশগ্রহণ কিসে, ক্রীড়া এবং সংস্কৃতিতে যে কালচারে ওনার যে যোগদান ছিল, সেটা আর কোনো প্রেসিডেন্ট, আর কোনো প্রধানমন্ত্রী বা কোনো হাই অফিসিয়ালের সন্তানদের মধ্যে তা দেখা যায়নি। দিস ইজ আনফর্চুনেট দ্যাট জাস্ট আফটার 10 days অফ হিজ 26th বার্থডে, অর্থাৎ তার 26তম বার্থডের 10 দিন পরে, অনলি আফটার এ মান্থ অফ হিজ ম্যারেজ, এবং তার বিবাহের 1 মাস পরে উইথ সুলতানা কামাল, তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা ইউনিভার্সিটি ব্লু ইন অ্যাথলেটিক্স, তিনি একজন অ্যাথলিট ছিলেন। হিজ লাইফ ওয়াজ কাট শর্ট, এখানে কাট শর্ট এটা মনে রাখতে হবে, কাট শর্ট শব্দের অর্থ হলো সংক্ষিপ্ত করা, বাই এ গ্রুপ অফ কাওয়ার্ডলি কিলার্স, অর্থাৎ কিছু বিতু মূলত হত্যাকারীরা তাকে মেরে ফেলে, এটাই বোঝাচ্ছে কাট শর্ট, তার জীবনকে সংক্ষিপ্ত করে দেন। বাউথ হি অ্যান্ড হিজ ওয়াইফ অ্যালং উইথ বঙ্গবন্ধু অ্যান্ড বঙ্গমাতা অ্যান্ড মোস্ট অফ মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলি আর অ্যাসাসিনেটেড, এখানে স্পেলিং যদি বলি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, অ্যাসাসিনেটেড, তো এটা মাথা রাখবে এভাবে, ইনএটেড, এবার মাথা রাখলে হবে, বারবার পড়লে স্পেলিংটা মাথায় এসে যাবে। তাহলে আমরা প্রথম লেসন 1টা পড়েছি, তোমরা এগুলো একটু আনসার নিজে লেখার চেষ্টা করবে। তারপর এখানের মধ্যে কোনো ওয়ার্ড যদি না বুঝো তাহলে ডিকশনারিতে গিয়ে জাস্ট ওইটা ডিকশনারিতে আনসারটা দেখে এখানে লিখে ফেলবে, এখানে উত্তরটা লিখে ফেলবে, এবং বই এভাবে দাগিয়ে রাখবে যাতে বারবার রিভিশন দেওয়ার সময় ফালতু জিনিস না দেখে যেগুলো গুরুত্বপূর্ণ, এখানে প্যাশন পরে আমার মাথা রাখতে হবে, এটা আমার মাথা রাখবো, ইন্টারেস্টেড ইন এটা মাথা রাখবো, এখানে যে ননের সাথে টু বসে এগুলো মাথা রাখবো, ইউজ টুর সাথে পরে বারবের সাথে বেস ফর্ম বসে এটা মাথা রাখবো, এই ওয়ান অফের সাথে যে নাউনটা বসে এটা প্লুরাল হয় এটা মাথা রাখবো, এই ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করে রাখবে, মানে দাগিয়ে রাখবে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে যাতে এটি ভালোভাবে তুমি রিভিশন দিতে পারো। এখন তো যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনেক দেরি আছে, এইচএসসির জন্য তো তোমার এটা এবার রাখবে, তাই ভাইয়া বলছি এখন থেকে ইএফটি বইটা শেষ করে ফেলো, যদি তোমার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে। যেমন সিইউতে ইএফটি আসে না, ইএফটি থেকে প্রশ্ন আসে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তাই আমি জোর দিচ্ছি যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আছে তোমরা এই বইটা ভালো করে শেষ করে ফেলো। আমাদের জার্নির সাথে থাকো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকলে আমাদের তালে তালে বললে এই বইটা দ্রুত শেষ হয়ে যাবে। যেমন আমি আজকে তোমাদেরকে এই লেসন 1 এটা পড়িয়ে দিয়েছি, তোমরা বাসায় তোমার কাজ থাকবে লেসন 1টা ভালো পড়ে ফেলা, আগামীকাল আমি লেসন 2 ক্লাস দিব, লেসন 2টা শেষ করে ফেলবে, এভাবে একদিন আস্তে আস্তে শেষ করে ফেলো, দেখবে যে পুরো বই শেষ। এবং তুমি তোমার বন্ধুদের থেকে তোমার যে সহপাঠী থাকবে, ব্যাচমেট থাকবে, যে ব্যাচ থাকবে ওদের থেকে তুমি অনেক এগিয়ে থাকবে, এটাই সত্যি, এটা বাস্তব কথা। এই কারণে তো অনলি 10% স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করে, এটা পরিসংখ্যান দেখলে তুমি বুঝবে। তাই ইনশাল্লাহ ভালো কিছু হবে, তোমরা যারা আমাদের সাথে রয়েছো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের পেজে ফলো দিয়ে রাখিও, আমাদের যারা ইউটিউবে ভিডিও দেখছে একটা লাইক দিয়ে রাখি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিও, যাতে ভিডিওগুলো তোমার কাছে সবার আগে চলে আসে এবং সবার আগে এই বিষয়গুলো শেষ করে ফেলতে পারো। ধন্যবাদ তোমাকে, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।